তো 1980 সাল থেকে শুরু। আর এই যে তারেক রহমান ভাই, ওনাদের গ্রামের বাড়ির কিছু দূরে অনেক বড় একটি গাব গাছ ছিল। গাব গাছ তো আপনারা অনেকেই চিনতে পারছেন অবশ্যই। আর ওই বড় গাব গাছটি হাজীবাড়ির গাব গাছ নামে পরিচিত ছিল। ওই গাছটি অনেক পুরনো, এতটাই পুরনো যে ওখানকার অনেক মুরব্বী যারা জীবিত আছেন তাদের দাদারাও বলতে পারে না যে এই গাছটির বয়স কত। এই যে যিনি হাজী সাহেবের কথা মানে বা হাজী সাহেব যিনি ছিলেন, ইনি অনেক বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, খুবই ভালো একজন মানুষ ছিলেন। উনি অনেক ধরনের ট্রিটমেন্ট জানতেন, স্পেশালি প্যারানর্মাল ট্রিটমেন্ট, মানে জিন রিলেটেড বিষয়ের ট্রিটমেন্ট উনি করতেন। তারপর উনি অনেক হারানো জিনিস খুঁজে বের করে দিতে পারতেন, কারণ ওনার কাছে অনেক ভালো ভালো আল্লাহওয়ালা জিন ছিল, তাদের মাধ্যম দিয়ে এই কাজগুলো উনি করতেন। তারপর অনেক সময় অনেক নিরুদ্দেশ ব্যক্তি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তার সাথে থাকা ওই ভালো জিনদেরকে বলে সেই নিরুদ্দেশ ব্যক্তির খোঁজ খবর বের করে দিতে পারতেন। তো মানুষ হাজী সাহেবকে অত্যন্ত ভালোবাসত, শ্রদ্ধা করত। আর এই হাজী সাহেবের যে গাব গাছ আর হাজী সাহেবের যে বাড়ি, এই গাব গাছ এবং এই বাড়ির সীমানা থেকে ঠিক 20 ফিটের মতো একটু দূরে আর একটা গাব গাছ ছিল। তবে সেই গাব গাছটি অত পুরনো ছিল না, সেটি মোটামুটি মাঝারি সাইজের ছিল, কিন্তু পুরনো না, নতুন আর কি। ঘটনাটা শুরু মূলত এই ছোট গাব গাছকে কেন্দ্র করে। ওই হাজী সাহেবের পাশের বাড়ি যেই পরিবার থাকতো, ওখানে একজন বউ ছিল, তার নাম হলো সুফিয়া। তো ওই সুফিয়া কি করেছে, তার শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে একদিন দুপুরবেলা, বাড়িতে কেউ নাই, সবাই মাঠের কাজে ব্যস্ত, কৃষিকাজে ব্যস্ত, কোনো কারণে তার শাশুড়িও ঘরের মধ্যে ছিল না, অন্য কোনো কাজে গিয়েছিল, বাড়িটা ফাঁকা ছিল। ওই সময় এই সুফিয়া একটি ভয়ানক কাজ করে বসেন। সে সকলের অগোচরে ওই গাব গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সবাই পরবর্তীতে যখন এই বিষয়টি দেখে, পরিবারের সবাই অনেক কান্নাকাটি করে। তো এটা তো আসলে ওই সময়ে অনেক প্রত্যন্ত অঞ্চল ওই জায়গাটা ছিল। তো নর্মালি যেটা হয় আর কি, যে পুলিশকে এই বিষয়গুলোতে খবর দেয়া হয়। তো যেহেতু গ্রামটা অনেক ভেতরে, সেই 1980 সালের দিকে, তখন তো আরও অবস্থা খারাপ ছিল। তখন তো এরকম মোবাইল ফোন, এমনকি টেলিফোন ব্যবস্থাও অতটা ছিল না। তো কে খবর দেবে থানায়? আর তখন অনেক সময় দেখা যেত এই ধরনের অপমৃত্যু হলে, বা যদি দেখা যেত যে না, তাকে কেউ খুন করেনি, এমনিতে সে মারা গেছে, গ্রামের লোকজন অনেক সময় পুলিশে খবর দিত না, না দিয়ে তারাই দাফন কাফন করে কবর দিয়ে দিত। তো এবারের বিষয়টিও অমনটাই হয়েছিল, যে সুফিয়ার লাশটাকে গাবগাছ থেকে নামিয়ে তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করা হয় এবং তাকে কবর দেওয়া হয়। আর পুলিশকে খবর দেওয়া আসলে সম্ভব হয়নি, কারণ থানাটা অনেক দূরে ছিল, এটাও একটা বিষয়। তো যাই হোক, মূলত এরপর থেকেই কিছু সমস্যা দেখা দেয়। দিন হোক, রাত হোক, সন্ধ্যা হোক, সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, মানে কোনো টাইম টেবল নেই, যে কোনো সময় ভয়ানক কিছু সমস্যা দেখা দিতে থাকলো। যেমন দিনের বেলা কেউ ওই ছোট গাব গাছটির নিচ দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে মনে হয় কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। কেউ সন্ধ্যার দিকে যদি কেউ আসা যাওয়া করে, দেখা গেলো বাড়িতে ফিরে আসার পরে আবল তাবল কথা বলতে থাকে, মানে পজেসড হয়ে গেছে দুষ্টু জিনের দ্বারা। তো এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এই কারণে পারতপক্ষে ওই গাব গাছটির কাছ দিয়ে মানুষজন যেতই না। আর এমনই একটি ঘটনা আমাদের তারেক রহমান ভাইয়ের দাদার সঙ্গে ঘটেছিল। ওই দিনটা ছিল শনিবার, আর শনিবার ওই গ্রামের সাপ্তাহিক হাট বসত। তো বাজারঘাট করে ফিরতে ফিরতে ওনার প্রায় রাত 8টা বেজে যায়। আর রাত 8টা মানে কিন্তু গ্রামের অনেক রাত, সেটা আপনারা বুঝতেই পারেন। আর ওই সময় তো আরো বেশি শুনশান নীরবতা ছিল। আর ওই রাস্তাতে কিন্তু লোকজন কম চলাচল করতো এমনিতেও, কারণ ওই যে ওই ভয়ের একটা ব্যাপার তো চলছিল। তো উনি আবার এতটা ভয় টয় পেতেন না। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, ওই রাস্তাটা ছাড়া ওই
মাঠের মধ্যে দিয়ে নেমে ঘুরে আসাটা ওনার পক্ষে সম্ভব ছিল না। আর তাছাড়া উনি বাজারঘাট করেছিলেন, মাছ কিনেছিলেন, আর ওনার একটা বড় ডালা ছিল, মানে চওড়া একটা ডালা বাজার করে ওর মধ্যে সবকিছু রেখে মাথায় করে নিয়ে চলে আসতেন বাড়িতে। ওটা বেত দিয়ে তৈরি আর কি, অনেকটা মানে বোলের মতো দেখায় আর কি, যেটা চওড়া। তো ওইটা নিয়ে উনি মাথায় আসছিলেন। তো উনি যখন ওই গাব গাছের কাছ দিয়ে আসছিলেন, হঠাৎ করে মনে হলো যে ওনার মানে ওই উপর মাথার উপর যেই ডালাটা রাখা আর কি, ওর মধ্যে কিছু একটা নড়ে চড়ে উঠল। তো উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, এত জোরে মাছ নড়ে উঠলো, তো মাছ নড়তেই পারে, কিন্তু বিষয়টি একটু অস্বাভাবিক মনে হয়। একবারই নড়েছে, মাছ নড়লে তো সারা পথে তো কয়েকবার নড়বে, তাই না? কিন্তু হঠাৎ করে ওই জায়গাটাতেই এসে নড়লো, আগে পরে নড়লো না, এটা উনি একবার চিন্তা করেন। তারপর আর কিছু না ভেবে উনি সোজা বাড়িতে চলে যায়। তো বাড়িতে যাওয়ার পর যখন ওই মাথা থেকে ডালা নামায়, দেখে সব বাজার আছে, যা যা কিনেছে সব বাজার আছে, কিন্তু মাছ কিনে। তো উনি তো বুঝতে পারেন যে কি ঘটনা ঘটেছে। ওই যেই দুষ্টু জিনটি সুফিয়া আত্মহত্যার পর থেকে নিয়ে মানুষজনকে ভয় দেখাচ্ছে, এই অশুভ শক্তিটি এই মাছ নিয়ে গেছে। তো এই ঘটনা আসলে উনি আর বাসায় কাউকে বলে না। বাসায় বললে ওনার ওয়াইফ বাচ্চা কাচ্চা মন খারাপ করবে যে মাছ কিনে নিয়ে এসেছে কিন্তু খেতে পারলো না, যার কারণে আর ভয়ও পাবে বাড়ির লোকজন। এই কারণে এই বিষয়টা উনি আর কাউকে বলেন না। এর মোটামুটি এক সপ্তাহ পর আবার যখন শনিবার যে হাট বসে, এই হাটে উনি ওইবার মাছ কেনেননি, তো অন্য জিনিস কিনেছেন, বাজারঘাট করেছেন। তবে এইবার আর উনি ওই মাথায় ডালা নিয়ে যাননি। এবার কি করেছে, উনি বাজারে ব্যাগই নিয়ে গেছেন। বাজারের ব্যাগের মধ্যে ওনার প্রয়োজনীয় বাজার ছিল, আর এক হাতে উনি চমচম কিনেছিলেন। তো চমচম কিনে বাড়িতে ফিরছেন। এখন এর মধ্যে কি হয় যে উনি যখন আসেন, ওই গাব গাছটার কাছে আসেন, তখন কাছে আসার পর হঠাৎ করে দেখে একটি বিড়াল তার পথ আগলে দাঁড়িয়েছে। ওনার ব্যাগের মধ্যে কিন্তু মাছও ছিল, ছোট 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 মাছ কিনেছিল আর কি। বিড়াল পথ আগলে দাঁড়িয়েছে, বিড়াল ওনাকে যেতে দেয় না। এখন উনি তো চিন্তা করে যে কি ব্যাপার, বিড়াল এলো থেকে আসতেই পারে, কিন্তু বিড়াল তো পথ আগলে দাঁড়াবে না। যখন বিড়ালটাকে তাড়াতে যায়, বিড়াল উল্টো তেড়ে আসে তার দিকে। তখন উনি বিরক্ত হয়ে কি করে, পা দিয়ে একটা লাথি মারে বিড়ালকে। যখনই লাথি মেরেছে তখনই দেখে এই বিড়ালটার বিড়াল নেই, লোমশ কুচকুচে কালো একটা বড় অবয়ব হয়ে গেছে সাথে সাথে, এবং সেটি মানুষের কণ্ঠে বলে উঠল, তুই লাথি দিলি কেন, কাজটা ঠিক করলি না। এদিক দিয়ে খাবার নিয়ে যাচ্ছিস, আমাকে তো কিছু দিতেই হবে, তো তুই আমাকে লাথি মারলি, এর শাস্তি তুই পাবি। এই কথা বলেই ওই অবয়বটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো তারেক ভাই দাদা তো দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি কাউকে তেমন কিছু বলেন না, কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করার পর যখন উনি শুয়েছেন, প্রচন্ড পেটে ব্যথা শুরু হয় ওনার, এবং এমন পেটে ব্যথা উনি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। একটা পর্যায়ে মানে এই অস্বাভাবিক ব্যথার কারণে উনি অজ্ঞান হয়ে যান। আর গ্রামে তো ভালো ডাক্তার নেই, গ্রাম্য ডাক্তার ছিল, তাকে আনা হয়, কিন্তু গ্রাম্য ডাক্তার এসে বলে যে এটা তার দ্বারা সম্ভব না, দ্রুত সদর হসপিটালে নিতে হবে। তো ওই রাতেই সবাই রওনা দেয়। তো সবাই যখন হাজী সাহেবের ওই গাব গাছটা পার হয়ে মানে ওই দিক দিয়ে গিয়ে ওই ছোট গাব গাছের ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন অদ্ভুত একটি অট্ট হাসি সকলে শুনতে পায়। যারা ওই ওনাকে নিয়ে যাচ্ছিল, তারেক ভাই দাদাকে নিয়ে যাচ্ছিল, প্রত্যেকে কিন্তু শুনতে পায় যে ওই অট্ট হাসির শব্দটি। তখনও কিন্তু ফজরের আজান দেয়নি, জাস্ট খালি ওই অট্ট হাসিটা দিয়েছে। তখনই লোকজন বুঝতে পেরেছে আসলে সদর হসপিটালে না নিয়ে হাজী সাহেবের কাছে নিয়ে যাই, তাহলে হয়তো বা কোনো কাজ হতে পারে। তখন তারা কি করে, দ্রুত হাজী সাহেবের কাছে নিয়ে যায়। তখন তো ফজর আজান দেয়নি, হাজী সাহেবকে ডাকাটাকি করে উনি ঘুম থেকে ওঠেন। ওঠার পর হাজী সাহেব বলেন যে কি হয়েছে, তখন লোকজন বলে ওনার প্রচন্ড পেটে ব্যথা,
উনি তো আসলে অজ্ঞান হয়ে আছেন। তখন হাজী সাহেব তাকে দেখে বলে, আমি বুঝতে পারছি কি হয়েছে। তখন উনি একটু পানি পরে তাকে ছিটিয়ে দেন, মুহূর্তের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসে এবং দিব্যি সুস্থ, কোনো ব্যথা নেই পেটে। তখন হাজী সাহেব বলে, এই বল কি হয়েছে। তখন এই তারেক ভাইয়ের দাদা সব ঘটনা হাজী সাহেবকে খুলে বলে। তখন হাজী সাহেব বলে যে ওই গাছে আগে থেকেই একটা দুষ্ট জিন ছিল। এই সুফিয়া আত্মহত্যা করার পরে ওর শক্তি বেড়ে গেছে এবং ও এতটা শক্তিশালী হয়েছে যে দিন নাই রাত নাই যে কোনো সময় মানুষকে বিরক্ত করতে পারে। ওকে আর বাড়তে দেয়া যাবে না, ওর শাস্তি দিতে হবে। তখন হাজী সাহেব কি করেন, ওনার অনুগত যে ভালো শক্তিশালী জিনেরা ছিল তাদেরকে এই বিষয়টি বলেন। তখন জিনেরা কথা দেয় ওই দুষ্টু জিনকে শাস্তি দেবেন। তখন কি হয়, ওই জিনেরা ওই দুষ্টু জিনকে ওই গাব গাছে, ছোট গাব গাছ যেটা ছিল আর কি, ওই ছোট গাব গাছেই তাকে বেঁধে রাখে। মানে সে ওইখান থেকে নিচেও নামতে পারবে না, উপরেও যেতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না, আবার কাউকে বিরক্তও করতে পারবে না। এইভাবে 10 থেকে 15 বছর চলে যায়, এর মধ্যে কোনো সমস্যা হয় না, একদম কিচ্ছু না, একদম স্বাভাবিক। এর মধ্যে যেটা হয় সেটা হলো হাজী সাহেব বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর থেকে নতুন আরো একটি সমস্যা দেখা দেয়। তার প্রেক্ষাপটটা একটু বর্ণনা করি। সেটি হলো যে হাজী সাহেবের মৃত্যুর 2 থেকে 3 বছর পর তার ছেলেরা নতুন করে ঘর ওঠানোর জন্য তার বাড়ির বড় যেই গাব গাছটি ছিল, যেটি অনেক পুরাতন, ওই গাছটি কাটার চিন্তা করে। তখন কাঠুরিয়াও ঠিক করা হয়। এখন প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু মানে চিন্তা করতে পারি যে আচ্ছা, হাজী সাহেব উনি গাছটি কাটলেন না, তারপরে ওনার ছেলেবেলেরা কেন কাটলো? ওই গাছে কি এমন কিছু ছিল, মানে এমন কিছু ছিল এটি কি ওনার ছেলেবেলেরা জানতো না? না প্রিয় লিসেনার্স, জানতো না। এবং কেন জানতো না এটা আমরা একটু পরে জানতে পারবো। তো ওই ছেলেপেলেরা তারা এটা কাটার সিদ্ধান্ত নেয়। তখন কাঠুরিয়া ঠিক করা হয়। কাঠুরিয়া স্বপ্নে দেখে লম্বা সাদা দাড়িওয়ালা কেউ তাকে বলছে, বাবা তুমি কিন্তু এই গাছটা কেটো না, কাটলে ভালো হবে না। তো পরদিন কাঠুরিয়া তার বউকে বলে যে আজকে তো আমার গাছ কাটতে যাওয়ার কথা, আমি তো স্বপ্নে এই জিনিসটা দেখলাম। তখন ওই কাঠুরিয়ার বউ তাকে সাফ বলে দেয়, খবরদার তুমি গাছ কাটবে না, এক্ষুনি গিয়ে তাদেরকে না করে দাও, এসব ঝামেলায় আমরা জড়াবো না। তারপর সে গিয়ে ওই হাজী সাহেবের ছেলেকে না করে দেয়। একই রকম ঘটনা প্রায় 6-7 জন কাঠুরিয়া ঘটায়। সবাই অর্ডার নিয়ে যায় যে আমি আসবো, পরে এসে বলে যে না, গাছ কাটবে না। এমনও হয়েছে যে অ্যাডভান্স টাকা দিয়েছে হাজী সাহেবের ছেলেরা, তারপরেও অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে গেছে। তো ঘটনাটা কি এটা উনি বুঝতে পারতেন না। পরে একজন কবি মানে ওই কাঠুরিয়াকে যখন খুব মানে জোরাজোরি করে ধরেন, তখন বলেন যে এরকম একটা স্বপ্ন দেখেছি, কেউ একজন এসে বলছে। তখন এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল, ওই গ্রামেরই একজন মানুষ তাকে ফকির বলে। আসলে উনি ফকির না, ওনার বংশ ফকির, এমনি তার আর্থিক অবস্থা ভালো, মানে দরিদ্র না আবার ধনীও না, মানে আর্থিক অবস্থা ভালো, এমন একজন লোক। তো সে এই কথাগুলো শুনে খুব হাসি ঠাট্টা করতেছে। এখন উনি হাসি তামাশা করতেছে, ওই কাঠুরিয়া বলে ভাই তুমি যদি পারো তো তুমি গাছটা কাটো না, এসব নিয়ে হাসি তামাশা করার দরকার কি? তখন সে আবার হাসতে হাসতে বলে, হাজী সাহেবের ছেলে যদি আমাকে দ্বিগুণ টাকা দেয় তাহলে আমি গাছটা কেটে দেবো। তখন হাজী সাহেবের ছেলে কথাটা শুনে বলে যে ভাই তোমার গাছ কাটতে হবে না, থাক, অনেক প্রফেশনাল কাঠুরিয়াই এটা পারলো না, আর তুমি তো কাঠুরিয়া না, তোমার এই গাছ কাটার ঝামেলা করার দরকার নেই। তখন ওই ফকির বলে যে আপনার কোনো টেনশন করতে হবে না, আসছে সোমবার আমি এই গাছটি কেটে ফেলব। তখন হাজী সাহেবের ছেলে সে বলে যে না থাক, এমনিতে বিভিন্ন সমস্যা হচ্ছে, যেহেতু আমার বাবাও কাটেনি, থাক না, গাছ থাক, আমরা গাছটার না কাটি। মানে হাজী সাহেবের ছেলেও কিন্তু পরবর্তীতে গাছ না কাটার মানে ইচ্ছা পোষণ করেন। তখন ওই যে ফকির, যে নামটা ফকির ছিল,
তো উনি বলে যে আমি গাছটা কাটবো, এবং সে এমন এমন কিছু কথা বলে যার ফলে হাজী সাহেবের ছেলে সে রাজি হয়ে যায়। মানে একটু তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা, যেটা তার কাছে খারাপ লাগে, যার কারণে সে রাজি হয়ে যায়। আর হাজী সাহেবের ছেলেও কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখতো কোনো একজন খুবই বুজুর্গ টাইপের একজন মানুষ, সুন্দর চেহারা, এসে বলছে বাবা এই গাছটা কেটো না। মানে ক্ষতি হবে এটা বলেনি, জাস্ট বলেছে গাছটি কেটো না। এখন যেহেতু মানে ক্ষতির কথা বলেনি, আর এই কারণে সে মনে করেছে যে এটা স্বাভাবিক বিষয়, দুঃস্বপ্ন দেখেছে, এরকম অনেকবার দেখলেও সে এটাকে স্বাভাবিকভাবে নিয়েছিল। তো যাই হোক, এই যে যে ফকির যে সে তো বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে তার যন্ত্রপাতি ধার দিচ্ছে, সামনের সোমবার গাছ কাটবে। এখন তার মা জিজ্ঞেস করে কি ব্যাপার, তুই এরকম অস্ত্রপাতি ধার দিচ্ছিস কেন? বলে গাছ কাটবো। কোন গাছ? হাজী সাহেবের গাব গাছ। তার মা বলে খবরদার ওই গাছ কাটবি না, কিন্তু অনেক নিষেধ করে, কিন্তু বলে যে না ওটা আমি কাটবই। তো ওই রাত্রে এই ফকির একটা স্বপ্ন দেখে, স্বপ্নে দেখে যে কেউ একজন এসে তাকে বলছে যে তুমি গাছটি কেটো না। কিন্তু সে এই স্বপ্নই মনে করে, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা সে করে না। সে সত্যি সত্যি ওই যে সোমবার চলে আসে, সেই সোমবার সকালবেলা তার যে যন্ত্রপাতি সেই জিনিসগুলো নিয়ে হাজির হয়ে যায়। তার সাথে কিন্তু কোনো সহযোগী নেই, সে একা এসেছে, কোনো সহযোগী তার সাথে কাজ করবে না, অন্তত এই গাছ কাটার বিষয়। এই জন্য সে একাই চলে এসেছে, সে একাই এই গাছটা কাটবে। যদিও বাড়ির লোকজন অতটা রাজি না থাকলেও কিন্তু খুব যে অরাজি ছিল তা নয়, তারাও ইচ্ছা পোষণ করেছিল গাছটি কাটা হোক, যেহেতু কেউ কাটতে পারছিল না এই কারণে তারা একটু অনিচ্ছা করছিল। যে স্বপ্ন দেখার কারণে যে অনিচ্ছা করছিল বিষয়টা এমনও নয়। যাই হোক, সে কি করে, যেহেতু বড় গাব গাছ ছিল, সে গাছের উপর উঠে যায়, চিন্তা করে যে ছোট ছোট ডালগুলাকে কেটে নিই, তারপর গোড়া কেটে গাছটা ফেলে দেব। সে যখন গাছে ওঠে, মানে একটু উপর দিকে ওঠে, মানে উপর থেকে কাটতে কাটতে তো নিচ দিকে নামতে হবে ডাল কাটার জন্য। সে যখন উপর দিকে ওঠে, সে খুব মৃদু স্বরে কান্নার শব্দ শুনতে পায়, মনে হচ্ছে অনেক মানুষ মানে মৃদু শব্দ করে কান্নাকাটি করছে। সে চিন্তা করে কি ব্যাপার, এরকম কান্নাকাটির আওয়াজ আসে কোথা থেকে, আশেপাশের কেউ কান্নাকাটি করছে কিনা। তখন খুব ভালো করে খেয়াল করে, না তো আশেপাশ থেকে কোনো কান্নাকাটির আওয়াজ আসে না, এই গাছ থেকেই আসছে। বিষয়টা সে আসলে তার মনের ভুল এরকম চিন্তা করছে। এর মধ্যে কি হয়, সে এক ধাক্কা খেয়ে গাছ থেকে ঠাস করে নিচে পড়ে যায়। ব্যথাও পায় সে, কিন্তু হাত পা ভাঙেনি আর কি। তো এভাবে নিচে পড়ে তার জেদ বেড়ে যায়, যে এই গাছের জন্য আমি নিচে পড়ে গেলাম গাছ কাটতে গিয়ে, গাছ আমি কেটেই ছাড়বো, গাছ না কেটে আমি যাবো না। ব্যথা পেয়েছি তাতে কি হয়েছে। সে চিন্তা করে যে ডাল কাটবো পরে, আগে গোড়া থেকে কাটি, গাছে আর উঠবে। এই চিন্তা করে সে করাত দিয়ে গাছের গোড়া থেকে কাটা শুরু করে। তো কাটতে কাটতে সত্যি গাছটি কাটা হয়ে যায়। গাছ কাটার পরে গাছটি যখন ঠাস করে মাটিতে পড়ে, বড় একটি শব্দ করে, তখন সকলে দেখে গাছের ভেতর থেকে অসংখ্য শত শত কাক বের হয়ে কা কা করতে করতে ওই হাজী সাহেবের বাড়ির চারদিকে কিছু সময় চক্কর দেয়। তারপর ওই কাকগুলো উঠতে উঠতে একদিকে চলে যায়। ওখানে আরো মানুষজন ছিল, তারা বলে আশ্চর্য, এই গাছে তো কখনো কাক বসতে দেখিনি, এতগুলো কাক কোথা থেকে আসলো। তখন ওই ফকিরও বলে আমিও তো উপরে উঠলাম, কই কোনো কাক তো দেখলাম না। ওই ফকিরও একটু চিন্তায় পড়ে যায়। যাই হোক, গাছ তো কাটা হয়ে গেছে, ওই ফকির তো চলে যায়। কিন্তু সে যখন চলে যাচ্ছে, তখন ওই যে সুফিয়া, যে মেয়েটি যে ওই কম বয়সী গাব গাছে যে সুইসাইড করেছিল, তো ওই সুফিয়ার যে স্বামী, সে চিন্তা করে যে এই গাব গাছ তো এমনিতেই ভয়ানক, এমনিতে মানুষজন ভয় পায়, এই গাছটি কেউ কাটতেও চায় না, তো এই তো সুযোগ, ফকির যেহেতু ওই গাছ কেটে ফেলছে তো এটাও পারবে। তখন ওর বলে এই তুই যাচ্ছিস তাহলে এই গাছটা কেটে দিয়ে যা। তখন সে কি করে, সে ওই গাছটি কেটে ফেলে। আর ভয়ানক ঘটনা শুরু কিন্তু এখান থেকে।
ওই যে ফকিরদের গাছ কাটতে গিয়ে ব্যথা পেয়েছিল, উপর থেকে পড়ে গিয়েছিল, এরপর থেকে সে আর হাঁটতে পারে না, একদম বিছানায় পড়ে গেছে, এরকম একটা অবস্থা। ওয়াশরুমে যেতে গেলেও খুব কষ্ট পায়, আস্তে আস্তে লোকের সহযোগিতা নিয়ে যেতে হয় এবং সে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং শুকাতে শুকাতে এমন একটা অবস্থা হয়ে যায় তার শরীরে হাড্ডি ছাড়া আর কিছু দেখা যায় না এবং তার শরীরে ভয়ানক ব্যথা, এবং এমন ব্যথা, সে ব্যথায় ছটফট করতো। এইভাবে কিন্তু প্রায় 3 মাস কেটে যায়। সবাই চিন্তা করে যে যেহেতু উপর থেকে পড়ে গিয়েছিল, হাড়ে কোনো সমস্যা হয়েছে, এই জন্য এরকমটা হতে পারে। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তার রোগ ধরা পড়ে না। তো এরপরে কি হয়, ওনাকে একটা কবিরাজ দেখানো হয়। তো কবিরাজ বলে যে আমি তো ঠিক বুঝতে পারছি না, একজন ভালো হুজুরের সন্ধান দেয় যে তুমি তার কাছে নিয়ে যাও, উনিও তো ভালো করে বলতে পারবে। তখন ওই সময় এক বড় বুজুর্গ ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব তাকে দেখার পর কিছুক্ষণ চুপ করে থেকে বলছে যে তুমি তো মিয়া খুব বাড়াবাড়ি করছো, তুমি স্বপ্নে দেখো নাই যে কেউ তোমাকে বলছে যে গাছটা না কাটতে, তুমি তারপরও গাছটা কাটতে গেছো, কেন গাছটা কাটতে গেলা? বলে যে আমি আসলে ঠাট্টা তামাশা করে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে গাছটা আমি কাটবো, কেউ যেহেতু কাটতে পারিনি, গাছটা যদি আমি কাটতে পারি আমার নাম হবে। তখন ওই হুজুর বলে এখন তো তোমার নাম পড়ে মরুক, তোমার তো জান নিয়ে টানাটানি। কারণ হলো ওই গাছে হাজী সাহেবের অনেক জিন থাকতো, যারা খুবই ভালো নামাজ কালাম পড়া পরহেজগার জিন। হাজী সাহেব যখন মারা যান, মারা যাবার পর অনেক জিন ওইখান থেকে চলে যায়, কিন্তু কিছু জিন থেকে যায় যারা হাজী সাহেবকে খুবই সম্মান করত, শ্রদ্ধা করত, সকলেই করত, কিন্তু বেশ কিছু জিন খুব বেশি করত। তারা চিন্তা করে যে এই পরিবারের জন্য ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য আমরা থেকে যাই। কিন্তু পরিবারের সদস্যরা তারা যখন ওই গাছটি কাটার উদ্যোগ গ্রহণ করে, তখন ওই জিনেরা নাকি নিজেরা আলোচনা করে যে ওদের পরিবারকে আমরা পাহারা দিব, অথচ ওরাই আমাদেরকে বাস্তুহারা করে ফেলছে, গাছটা কেটে ফেলছে। তখন ওরা বলে তাহলে ওকে স্বপ্ন দেখাও যাতে করে না কাটে। স্বপ্ন দেখানোর পরে ওরা গাছটি কাটতে থাকে, মানে কাটার সিদ্ধান্তে অটল থাকে। তখন ওই কাঠুরিয়াদেরকে স্বপ্ন দেখায়, কাঠুরিয়ারা আসে না। কিন্তু হাজী সাহেব ওই জিনদেরকে ওয়াদা করিয়ে নিয়েছিল যে আমার ইন্তেকালের পরে আমি যেভাবে তোমাদের সাথে কথা বলি বা তোমাদেরকে যেভাবে মহব্বত করি, তোমরা যেভাবে আমাকে মহব্বত করো, আমার সন্তানরা কিন্তু এই বিষয়গুলো বুঝবে না, এবং অন্য আমার সন্তানরা ছাড়াও আমার আত্মীয় স্বজনরা বুঝবে না। তাদের দ্বারা তোমরা মনে কষ্ট পেতে পারো, কিন্তু আমাকে কথা দাও তোমরা তাদের কোনো ক্ষতি করবে না। এবং প্রত্যেকটা জিনের কাছ থেকে হাজী সাহেব প্রতিশ্রুতি নিয়েছিল, ওয়াদা নিয়েছিল যে যত যাই কিছুই ঘটুক না কেন ওই জিনদের সাথে বা জিনদের ইচ্ছার বিরুদ্ধে ওই জিনগুলো কারো কোনো ক্ষতি করবে না। মূলত এই প্রতিশ্রুতির কারণেই ওই জিনেরা কারো কোনো ক্ষতি করছিল না, শুধু স্বপ্নই দেখাচ্ছিল। ওই ফকির যখন উঠেছিল জাস্ট তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আর ওই ফকির যখন উঠেছিল তখন যে কান্নার শব্দ শুনছিল এটা মূলত জিনেরই কান্না। তারা এখানে থাকতে পারবে না, চলে যেতে হবে, এই চিন্তা করে তারা কাঁদছিল। আর ওই যে কাকগুলো, ওই কাকগুলো মূলত জিন ছিল। তারা যেমন কা কা করে চারদিকে চক্কর দিয়েছিল, তারা মূলত হাজী সাহেবের বাড়িকে বিদায় জানিয়েছিল এবং তারা আর ফেরত আসেনি। এখন প্রশ্ন হলো যে তাহলে এই যে ফকির সে শুকিয়ে যাচ্ছে কেন, তার এই অবস্থা হলো কেন? তাই যদি হয় যে কারো ক্ষতি করবে না, হাজী সাহেবকে ওই জিনগুলো ওয়াদা করেছে, তাহলে কেন এর এই অবস্থা হচ্ছে? প্রিয় লিসেনার্স, ওই জিনদের কারণে কিন্তু এই ফকিরের এই অবস্থা হয়নি। এই হাজী সাহেবের গাছ কাটার জন্যও কিন্তু ফকিরের এই অবস্থা হয়নি, হয়েছে অন্য কারণে। সেটি হলো ওই হাজী সাহেবের গাব গাছ কেটে যখন ওই সুফিয়া যে গাব গাছে গলায় দড়ি দিয়েছিল, ওই গাছটি যখন কেটেছে, ওই গাছে ওই যেই দুষ্টু জিনকে বন্দি করে রাখা হয়েছিল, ওই জিনটি তখন মুক্ত হয়ে যায় এবং ওই জিনটি মূলত এই ফকিরকে ক্ষতি করেছে, মানে তার এই অবস্থা করে দিয়েছে। আর এই কারণে সে আরো সপ্তাহখানেক ভুগতে ভুগতে মারা যায়। তো ঘটনা কিন্তু এখানেই শেষ না, ঘটনা আরো আছে।
এরপর আরো বেশ কিছু বছর কেটে যায়, কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যার সূত্রপাত হয় আর একটা বিষয়কে কেন্দ্র করে। ওই যে যেই বাড়িটা, মানে সুফিয়া যেই বাড়ির বউ ছিল আর কি, ওই বাড়ির ওই লোকজনের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই বাড়ির বড় ছেলে, তার নাম হচ্ছে বাবু মিয়া। ওই বাবু মিয়ার বিয়ের কথাবার্তা হয়, বিয়েও হয়। বিয়ে করে বউ তাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের সমাজে যেটা হয় যে বিয়ে করে যখন বাপের বাড়ি থেকে বউ চলে আসে, তখন আসার পরের দিন বা তার পরের দিন বা একটা নির্দিষ্ট দিনে ওই মেয়ের বাড়ির লোকজনদেরকে দাওয়াত করা হয়। তারা আসে, তারা আসার পর আবার স্বামী সহ বউ নিজের বাপের বাড়িতে যায়। এটাকে আমরা ফিরানি বলি, নায়র বলি, বা এরকম কিছু শব্দ আছে। কিছু শব্দ মানে এই টাইপের বিভিন্ন অঞ্চলে এই ধরনের শব্দগুলো প্রচলিত থাকে আর কি। তো কি হয়েছে, ওই বাবু মিয়ার বিয়ের পরে তার শ্বশুর বাড়ির লোকজন আসছে, ওই বাড়িতে অনুষ্ঠান। তারপর অনুষ্ঠান শেষে তখন ওই বউ স্বামী সহ, মানে ওই বাবু মিয়া সহ ওই বউর বাড়িতে চলে যায়, মানে বাবু মিয়া তার শ্বশুর বাড়িতে যায়। এদিকে বাড়িতে বাবু মিয়ার আত্মীয় স্বজন আছে, মা বাবা এরা আছে আর কি। ওদিকে কি হয়েছে, যখন ওই প্রোগ্রামটা হয়েছে, ওই অনুষ্ঠান হয়েছে, কিছু মানুষ খাওয়া দাওয়া করে বিভিন্ন ময়লা আবর্জনা কি করেছে, ওই যে গাব গাছটি যেখানে ছিল ওখানে নিয়ে ফেলেছে। যখন বাবু মিয়ার মা বাবা রাতে ঘুমিয়েছে, রাত তখন মানে অনেক আনুমানিক কয়টা এটা ঠিক বলা যায় না, হয়তো বা 1টা 2টা এরকমটা হতে পারে। তো সারাদিন যেহেতু অনেক পরিশ্রম করেছিল, ঘুমে এসেছিল তাদের। তো রাত্রে দুজন একত্রে ফিল করছে, একজন আরেকজনকে বলছে যে এই আমার শরীরটা এরকম চেপে আসছে কেন, মনে হচ্ছে কেউ দড়ি দিয়ে আমাকে বেঁধে রেখেছে। তখন তার পাশে শোয়া তার ওয়াইফও বলছে, হ্যাঁ আরে আমারও তো এরকম মনে হচ্ছে, কিন্তু আর উঠতে পারছে না। ঘরের এক কোনায় কিন্তু আলতো করে হারিকেন জ্বালানো ছিল। ওই হারিকেনের আলোতে তারা দেখতে পায় যে সাপের মতো কিছু একটা, তারা দেখছে এটা কিছু একটা তাদের শরীরকে পেঁচিয়ে রেখেছে, এবং সেটি সাপের মতো ওরকম আঠালো না, মানে খসখসে না, বা এরকম জলীয় না, কিন্তু মনে হচ্ছে এটি মোটা চুল দিয়ে সমস্ত শরীরকে পেঁচিয়ে রাখা হয়েছে এবং আস্তে আস্তে শরীরটাকে আরো চাপ দিচ্ছে। তখন তারা বুঝতে পারে যে দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর ওই অবয়বের মাথার চুলই বড় হয়ে তাদের শরীরকে পেঁচিয়ে রেখেছে। আর ওই অবয়বের চোখ দুটো মনে হচ্ছে যে লাইটের মতো জ্বলজ্বল করছে, কিন্তু লাল চোখ, কিন্তু লাইটের মতো জ্বলজ্বল করছে। তখন ওটি বলে ওঠে যে তোরা অনেক ভালো মন্দ খেলি, আর ময়লা আবর্জনা আমার গায়ের উপর ফেললি, এত কিছু আয়োজন করলি, আমাকে কিছু দিয়েছিস? দিসনি। তো এইবার বস কেমন লাগে? তখন ওই অবয়বটি কি করে, ওই চুল দিয়ে তো পেঁচিয়ে ধরে রেখেছিল, মানে সজোরে আশ্রে ফেলে দেয় ওই দুইজনকে খাটের উপর থেকে নিচে। তারা ওইখান থেকে নিচে পড়ে ওই চুলের বাঁধন তাদের শরীর থেকে তখন আবার খুলে গিয়েছে। দুইজন কোনো মতে পরিমরি করে দরজা দিয়ে ঘর থেকে বাইরে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ওদিকে তারা বের হওয়ার পরই দেখে যে উঠোনে বড় বড় আকৃতির 15-20টা কুকুর দাঁড়িয়ে আছে, এবং ওই কুকুরগুলো জোরে জোরে ঘেউ ঘেউ করছে, এবং এগুলো কোনো স্বাভাবিক কুকুরের আকৃতিতে ছিল না, অনেক বড় বড় আকৃতিতে ছিল। আর ভেতর থেকে ধুমধাম আওয়াজ, এবং তারা দেখতে পায় যে খাট ভেঙে ওই ভাঙা অংশগুলো ওই দরজা দিয়ে ওই অবয়বটি ছুঁড়ে ছুঁড়ে তার দিকে, মানে ওই হাজবেন্ড ওয়াইফের দিকে মারছে। যদিও তাদের গায়ে লাগেনি। এই ঘটনা ঘটছে, ওনারা তো চিৎকার চেঁচামেচি করছে। তখন কি হয় যে ওরা দুইজন ক্ষমা চায় যে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এরকমটা আর হবে না। তখন বলে যে ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, আগামীকালকে একটা খাসি যেখানে ময়লা ফেলেছিলি
যেখানে গাব গাছটা ছিল ওইখানে রেখে আসবি আগামীকালকে রাতের বেলা, তাহলে ক্ষমা করে দিব। বলে আচ্ছা ঠিক আছে তাই হবে। এরপরে ওই কুকুরগুলো হঠাৎ করে মিলিয়ে যায় এবং ওই অবয়বটাও বাতাসের সাথে মিলিয়ে যায়। সত্যি তারা পরের দিন এই কাজটি করেছিল এবং ওই হাসির কিন্তু আর অস্তিত্বও পাওয়া যায়নি, যে কোথায় গেল, কে নিল, এটা জানা যায় না। এখানে একটা অদ্ভুত বিষয় হলো, এই যে কুকুর চিৎকার চেঁচামেচি করলো, তারা চিৎকার চেঁচামেচি করলো, এই যে খাটটা ভেঙে ফেললো, ধুমধাম শব্দ হলো, আরেকটি ব্যাপার হয়েছিল, সেটি হলো ওই যে ঘর, তারা যে ছোট্ট ঘরে থাকে, এই ঘরটিও মানে এক পাশ থেকে ধাক্কা দিয়ে মানে কাত করে ফেলে দিয়েছিল। তারপরে হলো তো ওই ক্ষমা টমা চেয়েছিল আর কি। তো এই যে এত ঘটনা ঘটে গেল, আশেপাশের প্রতিবেশীরা কিন্তু কোনো শব্দই পায়নি, কোনো শব্দ পায়নি। এটা একটা অদ্ভুত ব্যাপার। আর একটা মজার ব্যাপার হলো, এই যে যিনি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এই যে তারেক রহমান ভাই, উনি এবং ওনার বন্ধু যেই রাতে এই ঘটনাটি ঘটেছে, ওই সময় তারা কোনো জায়গা থেকে ফিরছিলেন, অনেক রাত হয়ে গিয়েছিল। ফেরার সময় এই যে বাবু মিয়াদের বাড়ি, মানে বিয়ে বাড়ি যেটা, যখন ওটার কাছাকাছি এসেছে, তখন তারা নাকি দেখে যে বাঁশঝাড়ের ভেতর থেকে 15-20টা বড় বড় কুকুর বের হয়ে বাবু মিয়াদের বাড়ির দিকে যাচ্ছে। তারা বলে যে কি ব্যাপার, এতগুলা কুকুর, এত বড় বড় কুকুর কোত্থেকে আসলো, আর ওদিকে বাবু মিয়াদের বাড়ির দিকে যাচ্ছে, ঘটনা কি? ওরা জাস্ট এতটুকুই দেখেছিল, আর কিচ্ছু দেখেনি। পরের দিন তারা এই সমস্ত বিষয় জানতে পারে, তখন তারা বলে যে আরে এই কুকুরগুলোকে তো আমরাও দেখেছিলাম। তো যাই হোক, এরপর থেকে তেমন কোনো ঘটনা এখনো ঘটছে কিনা, যদিও তারেক রহমান ভাই আমাকে লিখে পাঠাননি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটি হলো যে ওই জিনেরা কিন্তু চাইলে ক্ষতি করতে পারতো, কিন্তু তারা ওয়াদা করেছিল যে তারা ক্ষতি করবে না, এবং তারা তাদের ওয়াদা রেখেছে। তারা ক্ষতি করেনি, কিন্তু ক্ষতি করেছে অন্য জিন। আর ওই ছোট গাব গাছটি কাটার কারণে ওই জিনটি মুক্ত হয়ে গিয়েছিল। গাছটি কাটার ফলে যেই দোয়া দরুদ পরে ওই জিনেরা ওই জিনকে মানে বন্দি করে রেখেছিল, সেই দোয়া দরুদের প্রভাব নষ্ট হয়ে যায় এবং সে বেরিয়ে পড়ে, এবং সে বেরিয়ে এই ধরনের ঝামেলা সৃষ্টি করে। যাই হোক, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং তারেক রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি ঘটনা, একটি দীর্ঘ ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আশা করছি আপনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি রাজশাহী থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ কাফি আহমেদ। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার নওহাটা পৌরসভার বড়গাছি ইউনিয়নের ছোট আমগাছি গ্রামে। শুরুতে গ্রামের একটু বর্ণনা দেয়া যাক। গ্রামের উত্তরে বারানই নদী বয়ে গেছে, দক্ষিণে ফসলের মাঠ। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে মোহাম্মদ মফিজ। ঘটনাটি 2016 সালে ঘটেছিল। মফিজ ওই গ্রামেরই একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তার বয়স হয়ে গিয়েছিল অনেক, আর বেশি বয়স হয়ে যাওয়াতে তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতার সাথেও মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। আর মানসিক এই সমস্যার কারণে তিনি বিভিন্নভাবে আত্মহত্যা করতে চাইতেন। যেমন তিনি তার খাটে শুয়ে শুয়ে ওই খাটের সাথে গলায় দড়ি দিয়ে সুইসাইড করার চেষ্টা করতেন, এবং বিভিন্নভাবে তিনি সুইসাইড করার চেষ্টা করতেন। তো আত্মীয় স্বজন যারা ছিল তারা তাকে থামানোর চেষ্টা করত, এবং তারা জানতো যে তিনি খুবই আত্মহত্যা প্রবণ একজন মানুষ। আত্মহত্যা বিভিন্ন কারণে হতে পারে,
বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার ইত্যাদি বিভিন্ন মানসিক সমস্যার কারণে হতেই পারে। তো যাই হোক, উনি হয়তো বা কোনো না কোনো সমস্যায় জর্জরিত ছিলেন, যার কারণে উনি স্পেশালি শুধু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চাইতেন, অন্যান্য ভাবেও চাইতেন। তো যাই হোক, এভাবে চলছিল। কিন্তু কতদিন আর এভাবে পাহারা দিয়ে রাখা যায়, তাই না? এভাবে চলতে চলতে হঠাৎ একদিন গ্রামের সবাই শুনতে পান তিনি গলায় দড়ি দিয়ে সত্যি সত্যি সুইসাইড করে মারা গেছেন। তিনি যেখানে ফাঁসি দিয়েছিলেন সেই জায়গাটি খুবই হন্টেড ছিল। তিনি গ্রামের একদম নদীর ধারের এক নির্জন ভিটার আম গাছের সাথে গলায় দড়ি দিয়েছিলেন। তারপর তাকে তাদের পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়েছিল। তারপর যারা তার কবর খুঁড়েছিল তারা সকলে সেই রাতে ভয়ানক এক স্বপ্ন দেখে। স্বপ্নে মফিজকে দেখে। মফিজ স্বপ্নের মধ্যে তাদেরকে বলছে, তোরা আমাকে কেন কবর দিলি? আমি তো কবরে থাকতে পারছি না রে, আমাকে কবর থেকে তুলে ফেলে। সেই রাতের পর থেকেই যারাই রাতে কবরের আশেপাশ দিয়ে হেঁটে যেত তখন নাকি তারা খেয়াল করত যে মফিজের কবর থেকে একটা লাশ উঠে আসছে, এবং ওই মানুষগুলো যেদিকে যায় ওই লাশটি তাদের পিছু পিছু যায় এবং চিৎকার করে বলতো, এই আমাকে কবর থেকে তুলে ফেল, আমি থাকতে পারছি না। লোকজন তো ভয়ে অস্থির, কেউ ওই দিক দিয়ে হাঁটা চলা করতে চাইতো না। তো এভাবে মোটামুটি 40 দিন পর্যন্ত মানুষ এই সমস্যা ফেস করেছিল। 40 দিন পর থেকে আর এই ধরনের কোনো কিছু দেখা যায়। তো লোকজন ভেবেছিল যে মফিজের ঘটনা এখানেই শেষ। কিন্তু এই ঘটনার ঠিক 6 মাস পর ওই গ্রামে শূকর চড়াতে একটি দল আসে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন মানুষ বছরের একটি নির্দিষ্ট সময় অনেকগুলো শূকর একসাথে চড়াতে থাকে, তারপর আবার তারা চলে যায়। তো এরকম একটি দল এসেছিল শূকর নিয়ে। ওই দলে 7 জন মানুষ ছিল। তো তারা তো আসলে চিনতো না, জানতো না ওইভাবে। তারা ওই মফিজ যেই গাছে ফাঁসি দিয়েছিল ওই গাছের কাছাকাছি এসে, কারণ ওখানে একটু নির্জন ছিল, শূকরগুলো যাতে গ্রামের মানুষের ক্ষেত খামার ঢুকে না পড়ে বা ডিস্টার্ব না করে, এই জন্য তারা একটু নির্জন জায়গায় খুঁজে নিয়েছিল। এই কারণে মফিজ যেখানে ফাঁসি দিয়েছিল ওই জায়গাতে এসে তারা তাঁবু গাড়ে। ওদের মধ্যে ওই 7 জনের মধ্যে একজন কম বয়সী বালক ছিল। তো তাদের দলের সর্দার ওই বালককে তাঁবু পাহারার দায়িত্ব দিয়ে যথারীতি তারা তাদের কাজে চলে যায়। শূকর নিয়ে বাইরে বেরোয় পড়ে, দলে দলে ভাগ হয়ে শূকর চড়াতে থাকে। তো এভাবে 1-2 দিন চলে যায়। 3 দিনের দিন তারা আবারও ঠিক করে যে ওই বালক ছেলেটিকে রেখেই আমরা কাজে বেরিয়ে পড়ি। তারপর সেদিন আনুমানিক বিকাল 4টার দিকে ওই বালকটি ওই মফিজ যেই গাছে ফাঁসি দিয়েছিল ওই গাছের কাছাকাছি তো তারা তাঁবু গেড়েছিল, সে ওই গাছের নিচে বসে আছে। কি মনে করে গাছের নিচে এসে বসে। হঠাৎ করে সে একটি গায়েবী আওয়াজ শুনতে পায়। বলে, এই ওঠ এখান থেকে। তো সে চিন্তা করে কি ব্যাপার, কোত্থেকে কে আমাকে উঠতে বললো। সে গাছের উপরের দিকে তাকায়, কাউকে দেখে না। ডানে বায়ে পেছনে ঘুরে তাকায়, কাউকে দেখে না। তো সে চিন্তা করে হয়তো বা তার মনের ভুল। কিছুক্ষণ পর আবার বলে ওঠে, এই গাছের নিচ থেকে ওঠ। যখন এভাবে বলে, সে একই রকম ভাবে যখন চারদিকে তাকায়, কাউকে দেখে না। কিন্তু একটু পরে সে দেখে যে গাছের পেছন দিক থেকে, সে সামনে থেকে দেখেনি, মনে হলো পেছন দিক থেকে ঘুরে একটা লোক এসেছে এবং এসে কোনো কথা ছাড়াই ওই ছেলেটি ওর কাছে কিন্তু একটা লাঠি থাকতো, যে লাঠি দিয়ে ওই পালের সবাই, ওই দলের সবাই শূকর চড়াতো। তো ও তো যায়নি, কিন্তু ওর লাঠিটা সবসময় হাতের কাছেই থাকতো আর কি। তো দেখে যে ওর ওই লাঠিটা নিয়ে একটা লোক এসেছে, হাতে লাঠি, এবং এসে ওই ছেলেটিকে বেধড়ক পেটানো শুরু করছে। কারণ ও তো প্রচন্ড ব্যথা পাচ্ছে যে কি ব্যাপার, কথা নাই বার্তা নাই, এরকম একটা লোক, তাকে চিনিও না, আগে দেখিও নি,
হঠাৎ করে আমাকে এসে পেটাচ্ছে কেন? মানে ও কিন্তু খুবই মানে অবাক তো হয়েছেই এবং ব্যথাও পাচ্ছে, কারণ ওকে তো মারছে। এর মধ্যে কি হয়েছে যে ও ওখান থেকে সরে গিয়ে ওর তাবুর কাছে গিয়ে আর একটা লাঠি নিয়ে আসে, যে আমাকে মারবি, দাঁড়া আমিও তোকে পিটাবো, এইভাবে আমাকে বিনা কারণে মারবি কেন? ও চিন্তা করে ও লাঠি নিয়ে যখন এগোতে থাকে তখন সে দেখে যে ওই লোকটি দৌড় দিয়ে একটি নদীর ধারে চলে গেল। ওই যে নদীটার কথা আমি বলেছিলাম, বারানই নদী, তো ওই নদীর ধারে চলে গেল। ওখান থেকে নদী দেখা যেত। সে এটা কিন্তু দিনের বেলা, মানে বিকাল বেলা আর কি। তো দেখছে যে ওই লোকটি দৌড় দিয়ে পানির উপর দিয়ে চলে যাচ্ছে এবং নদীর ওই পাশে গিয়ে মিলিয়ে গেল। ও চিন্তা করে যে কি ব্যাপার, পানির উপর দিয়ে দৌড় দিয়ে চলে গেল, এটা কি কোনো মানুষ না অন্য কিছু? মানুষ তো পানির উপর দিয়ে দৌড় দিয়ে যেতে পারে না। তখন ও প্রচন্ড ভয় পায় যে আমি কার সাথে এতক্ষণ মারামারি করলাম আর কে আমাকে মারলো। ও চিৎকার করতে করতে গ্রামের ভেতরে চলে যায়, গিয়ে মানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ওদিকে কিন্তু ওর হাত ভেঙে গিয়েছিল, ওই লাঠির আঘাতে ওর হাত ভেঙে গিয়েছিল। তো গ্রামের লোকজন জিজ্ঞেস করে যে কি হয়েছে, ওর জ্ঞান ফেরে পড়ে আর কি। তো তারপরে ও সব ঘটনা খুলে বলে। তখন গ্রামের লোকজন বলে, আচ্ছা তুমি যাকে দেখেছো তার চেহারা কি এমন এমন ছিল? বলে হ্যাঁ, তার চেহারা তো এমন এমন ছিল। বলে সর্বনাশ, তুমি তো মফিজকে দেখেছো। তখন বলে মফিজকে তো চিনি না। বলে তোমরা যেই গাছের কাছে আছো এই গাছেই মফিজ প্রায় 6-7 মাস আগে সুইসাইড করেছিল। এরপর থেকে এইভাবে আমরা অনেক তাকে দেখেছি, অনেকবার দেখেছি, আমরা অনেকেই ভয় পেয়েছি। তো 6 মাস হয়ে গেছে, মনে করেছিলাম যে মফিজ বুঝি আর ফিরে আসবে না, কিন্তু সে আবার ফিরে এসেছে এবং তুমি তাকেই দেখেছো। তো ওই ছেলেটি কিন্তু মানে শুরুর দিকে অতটা ভয় পায়নি, কিন্তু যখন সে জেনেছে যে তাকে যে আঘাত করেছে সে আসলে মৃত, এরপর থেকে ওই ছেলেটি মারাত্মক ভয় পায় এবং সে দিনকে দিন অসুস্থ হয়ে যেতে থাকে। ওই দলের লোকজন তাকে দ্রুত বাড়িতে পাঠিয়ে দেয় এবং এর কয়েকদিন পরেই ওই দলের কাছে খবর আসে যে ছেলেটি মারা গেছে। ওই দলের লোকজন ওই গ্রামের অনেকেই বলেছিল যে ছেলেটি মারা গেছে। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমাদের দুটো শিক্ষা। প্রথম কথা হচ্ছে যে যদি আপনারা বা আমরা খেয়াল করি যে কোনো একজন মানুষ এমন কারো দেখা পেয়েছে যে আসলে মানুষই না, বা সে অনেক আগে মারা গেছে, তার রূপ ধরে কোনো জিন এসেছে, তো এই ধরনের মানে যদি ঘটনা আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তখন ওই ব্যক্তিকে আমরা কোনো না কোনো উল্টাপাল্টা বুঝ দিয়ে ওই সময়ের মধ্যে তাকে শান্ত করার চেষ্টা করবো। সে যেন ওই অবস্থাতে বুঝতে না পারে সে ভয়ানক কিছু দেখেছে, তাহলে কিন্তু ভয়ানক ক্ষতি হতে পারে। যেমন এই ছেলেটির কথাই আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। এই ছেলেটি কিন্তু ওইভাবে সে মানে ভয় পায়নি, কিন্তু পরবর্তীতে যখন মফিজের বিভিন্ন ঘটনা সে শুনেছে তখন সে মনের মধ্যে প্রচন্ড ভয় পেয়েছে, যার ফলে সে মারা গিয়েছিল। আর একটা বিষয় হচ্ছে, মৃত মানুষ কখনো ফেরত আসতে পারে না। বিভিন্ন ধরনের জিন বা কারিন জিন সে মৃত ব্যক্তির রূপ ধরে এসে মানুষকে ডিস্টার্ব করে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন খুলনার গল্লামারি থেকে ইয়াসিন ভাই। আর এই ঘটনাটি মূলত ওনার বড় খালার সঙ্গে ঘটেছিল এবং ওনার পরিবারের সাথে আর কি। ওনার বড় খালা বর্তমান সাতক্ষীরা উপজেলার তালা উপজেলার মুরাগাছা গ্রামে বসবাস করেন। আর ঘটনাটি মূলত ঘটেছিল 1980 সালের মাঝামাঝি দিকের সময়ে। তখন ওনার নতুন বিয়ে হয়েছে। বিয়ের পর পারিবারিকভাবে কিছু ঝামেলার কারণে ওনার হাজবেন্ড ওনাকে নিয়ে নিজের বাড়ি থেকে বেশ কিছু দূরে এসে বাড়ি বানিয়ে থাকতে শুরু করেন। আর ওনার হাজবেন্ড মানে ইয়াসিন ভাইয়ের খালু, উনি একজন পশুর চিকিৎসক ছিলেন।
আর ওই সময়ে পশু চিকিৎসক যারা ছিলেন বা এখনো মোটামুটি বেশ ভালোই তাদের কামে রোজগার হয়ে থাকে, এটা আপনারা জানেন যারা সাধারণত বিভিন্ন গবাদি পশু মানে পালন করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে এই পশু চিকিৎসকের বেশ একটা দাম রয়েছে। তো সেই কারণেই খালুর কিন্তু বেশ ভালো ইনকাম ছিল এবং টাকা পয়সাও বেশ হচ্ছিল, কোনো অভাব ছিল না এক কথায় বলতে গেলে। তো যেহেতু উনি পশুর চিকিৎসক ছিলেন, এই কারণে ওনার নিজেরও একটা শখ ছিল, সেটি হচ্ছে গরু পোষা, গরু পালতেন তিনি। আর যেহেতু উনি গরু বিষয়ে খুব অভিজ্ঞ ছিলেন, তো ওনার এই শখ থাকাটা অস্বাভাবিক কিছু না। তো উনি যে কাজটি করেন সেটি হচ্ছে যে ওনার একটা গরুর খামার করার ইচ্ছা জাগে। এই ধারাবাহিকতায় উনি একটি গরুর গোয়াল বানানোর জন্য বাড়ির সামনে একটি বড় গাছ কাটার সিদ্ধান্ত নেন। ওই গাছটি স্থানীয় ভাষায় পাপড়া গাছ বলে। গাছটির কিন্তু অনেক বয়স ছিল, কিন্তু যেহেতু গরুর গোয়াল বানানোর প্রয়োজন আর ওই গাছটি না কেটে কোনোভাবেই এই গোয়ালটি বানানো মানে সম্ভব ছিল না, যার কারণে ওই গাছটি তাকে কাটতেই হতো। তো মোটামুটি যখন উনি ডিসাইডেড হলেন যে গাছটি কাটতেই হবে, ওই রাতে স্বপ্নে একজন মহিলাকে উনি দেখতে পেলেন, একটা মহিলা অবয়ব। সে খালুকে এসে বলে যে খবরদার, গাছটি কাটবি না, তোর ক্ষতি হবে। যদিও বা মহিলাটির মুখ খালু কিন্তু স্পষ্টভাবে দেখতে পারছিলেন না। মহিলাটি আরো বলে যদি গাছটি কাটা হয় তাহলে ওনার পরিবারের সবাইকে নাকি শেষ করে দেবে। সকালে ঘুম থেকে ওঠার পর উনি স্বপ্নের বিষয়টি ওনার স্ত্রী মানে খালার সাথে শেয়ার করেন, আর বিষয়টি উনি খুবই স্বাভাবিকভাবে নেন। আর খালাও কিন্তু বিষয়টি আসলে ওই রকম কিছু মনে করেন না, মনে করেন একটা দুঃস্বপ্নই মাত্র। তাই কোনো কিছু না ভেবে একদল কাঠুরিয়া নিয়ে এসে সেদিনই গাছটি কেটে ফেলেন খালু। আর সেদিন রাতে খালু আবার একটি স্বপ্ন দেখতে পান। স্বপ্নে ওই মহিলাটিকে দেখতে পান, যদিও চেহারাটি স্পষ্ট ছিল না। সে বলে, কাজটি তুই ভালো করলি না, এর ফল তোকে ভোগ করতেই হবে। খালু কিন্তু খুবই সাহসী মানুষ ছিলেন, যার জন্য এইসব বিষয় নিয়ে তিনি কোনো মাথা ঘামাননি। এভাবে অনেক দিন চলে যায়, কোনো সমস্যা হয়নি। আর এই কারণে বাড়ির সকলে এই বিষয়টি একদম ভুলে গিয়েছিলেন। আর গোয়াল বানানোর কাজও খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছিল। এভাবে বেশ কয়েক মাস চলে যায়, আর এর মধ্যে খালাও সন্তান সম্ভবা হন। কোনো সমস্যা হয় না, ঠিক মতো দিনকাল চলে যাচ্ছে, কোনো ভয় নেই, কোনো প্যারানরমাল বিষয় নেই, একদম স্বাভাবিক। আর ওনার যমজ সন্তান হয়। আর এত ফুটফুটে দুটি সন্তান ছিল, মানে গ্রামের সকলে দেখতে আসতো, কোলে নিত, আদর করত, মানে পরিবার জুড়ে একটা খুশির আমেজ বিরাজ করছিল। এদিকে এই খুশির আমেজটি যে এত কম সময়ের জন্য হবে এটি কিন্তু কারোই জানা ছিল না। যাই হোক, এভাবে এক সপ্তাহ কেটে যায়। একদিন কি হয়, খালু দূর গ্রামে একটি কাজের জন্য যায়। যেহেতু গ্রামের বিভিন্ন জায়গা থেকে খবর আসতো গরু ছাগলের বিভিন্ন সমস্যা, এই জন্য ওই দূরে চলে যেতে হতো তাকে। তো সেদিন উনি বাড়িতে একা ছিলেন, মানে খালা একা ছিলেন, আর সাথে ছিল ওনার দুগ্ধপোষ্য দুটি শিশু। তো অনেক রাত হয়ে যাওয়ার পরও যখন দেখা যাচ্ছে ওনার হাজবেন্ড মানে খালু বাড়িতে আসছেন না, এটা দেখে উনি দরজা বন্ধ করে শুয়ে পড়েন। তো শুয়ে থাকার বেশ কিছু সময় পর খটখট খটখট আওয়াজ হয় দরজায়। তো উনি স্বাভাবিকভাবেই চিৎকার করে জিজ্ঞেস করেন, এই বাহিরে কে? কিন্তু বাহির থেকে কোনো শব্দ আসে না। কিছু সময় পর আবার খটখট শব্দ হয়। এবারও বিরক্ত হয়ে বলেন যে বাইরে কে? এবারও কোনো সারা শব্দ আসে না। তো উনি মনের ভুল ভেবে আবারও মানে ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন। থার্ড টাইম আবারও খটখট খটখট শব্দ হয়। এবার যখন উনি বলেন বাইরে কে, তখন বাইরে থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসে এবং বলে, আমি তোর বাচ্চাদেরকে নিতে এসেছি, দিয়ে দে আমার কাছে। এই কথা শোনার সাথে সাথে খালা জোরে চিৎকার দিয়ে ওঠেন, বলেন যে কেন দেবো আমি আমার বাচ্চা তোমার কাছে? কে তুমি? এসব কি বলছো তুমি? এবং এই কথা বলার পর বাইরে থেকে মানে মহিলার কণ্ঠে অট্ট হাসির শব্দ ভেসে আসে। তো এই হাসির শব্দ শোনার পর উনি প্রচন্ড ভয় পান। ঘরে ওনার মাও ছিল, তো আর ওনার চিৎকার শুনে আশেপাশ থেকে লোকও চলে আসে।
লোকজন এসে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনার মাও জিজ্ঞেস করে কি হয়েছে, তখন এই সব বিষয়টি তিনি খুলে বলেন। সকলে বলেন যে এটা তোমার মনের ভুল, ঘুমের ঘোরে এটা এরকম শুনেছ। কিন্তু উনি কিন্তু জানেন যে এটি উনি ঘুমের ঘোরে শোনেননি, উনি যেটি শুনেছেন সেটি স্পষ্টভাবে জাগ্রত অবস্থায় শুনেছেন। কারণ উনি যখন এই শব্দ শুনেছিলেন তখন উনি ঘুমিয়ে যাননি, কেবল শুয়েছেন আর কি বাচ্চা কাচ্চা নিয়ে। তো লোকজন সবাই যে যার মতো বাড়ি চলে যায়, তো উনিও ঘুমিয়ে পড়েন। এর কিছু সময় পরেই ওনার হাজবেন্ডও চলে আসেন। তো ওনার হাজবেন্ডকেও বিষয়টি বলেন, সেও বলে যে এটা মনের ভুল। যাই হোক, পরদিন সকালে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। যেহেতু ওনার মা মানে খালার মা মানে ইয়াসিন ভাইয়ের নানি ছিলেন, তো উনি কি করেন, ওনার যে দুইটা সন্তান যমজ সন্তান ছিল এর মধ্যে একজন যিনি বয়সে মানে কয়েক মিনিটের বড়, এই বড় সন্তানকে নিয়ে গোসল করাতে শুরু করেন। তো গোসল করানোর পর ঘরে নিয়ে শরীরে তেল মাখিয়ে ঘুম পাড়িয়ে দেন, এবং নানিও কিন্তু ঘুমিয়েছিলেন বাচ্চার পাশে। আর এদিকে যে ছোট বাচ্চা, যেটা মানে যে কয়েক মিনিটের ছোট আর কি, তাকে নিয়ে কিন্তু খালা রোদে বসেছিলেন। মানে সবকিছু স্বাভাবিক একদম। আর দুটাই কিন্তু ছেলে সন্তান ছিল। কিছু সময় পর মানে রোদ পোহানোর পর যখন উনি ঘরে যান, মানে খালা তার ছোট সন্তানকে নিয়ে ঘরে যান, ঘরে যাওয়ার পর দেখেন যে তার মা মানে নানি অচেতনের মতো পড়ে আছেন, আর ওনার যে বড় সন্তান তার নাক মুখ কান দিয়ে রক্ত বের হয়ে পুরো বিছানা ভিজে গেছে। এইটা দেখে তো উনি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন, কিন্তু এই চিৎকারে কিন্তু ওনার মা মানে নানির কিন্তু আর ঘুম ভাঙছে না। উনি আসলে ঘুমিয়ে না, উনি অচেতন অবস্থায় আছেন। ওনার চিৎকারে আশপাশ থেকে লোকজন চলে আসে, সবাই এসে তো মানে খুবই ভয় পায় যে হাই হাই এরকম হলো কেন, একটু আগে তো স্বাভাবিক ছিল। দ্রুত তাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার বলে যে ওনার সন্তান আর এই দুনিয়াতে নেই। তখন বাড়ি জুড়ে শোকের ছায়া নেমে আসে। ওদিকে কিন্তু ওনার মা মানে নানির কিন্তু কোনোভাবেই জ্ঞান ফেরানো যাচ্ছে না। ওনার সন্তানের জানাজা হয়, দাফন হয়, আর ওনার মায়ের জ্ঞান ফেরে 2 দিন পর জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফেরার পর উনি আসলে কিছুই বলতে পারেন না যে আসলে কি হয়ে গেছে। 2 দিনের মধ্যে যে কি হয়েছে উনি কিছু বলতে পারেন না। উনি শুধু এতটুকু বলতে পারেন যে ওই দিন দুপুরবেলা তাকে নিয়ে ওই বাচ্চাকে নিয়ে তিনি ঘুমিয়েছেন। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে একটি লম্বা আকৃতির মহিলা ঢুকেছে, বিভৎস চেহারা, এবং ওই মহিলা ঘরের মধ্যে এসে এক পলকে ওই বাচ্চাটার দিকে তাকিয়েছিল। উনি কিন্তু স্বপ্নে দেখছেন এটা। তখন ওই স্বপ্নের মধ্যে নানি মহিলাকে জিজ্ঞেস করে, এই তুমি কে? তখন ওই মহিলা রক্তচক্ষু নিয়ে নানির দিকে তাকায়, এবং ওইটা স্বপ্নের মধ্যে দেখেই ওই স্বপ্নের মধ্যেই নানি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর থেকে ওনার জ্ঞান ফেরেনি 2 দিন। আর তারপরে এই যে এত ঘটনা ঘটে গেছে, ওনার নাতি যে মারা গেছে, তার কবর হয়ে গেছে, এটা উনি জানতেই পারেননি। জ্ঞান ফেরার পরে যখন জানতে পারেন এই ঘটনা ঘটেছে, উনি তো কান্নাকাটি শুরু করেন। যাই হোক, এখন আর কি হবে, যা ঘটনা ঘটার সেটা তো ঘটেই গেছে। আর যেদিন মৃত্যু হয়েছিল ওই বাচ্চার, ওই রাতে কিন্তু খালা এবং খালু দুজনই স্বপ্নে দেখেছিলেন যে ওই যে অবয়বটি, মহিলা অবয়ব, সেটি স্বপ্নের মধ্যে এসে বলেছিলাম না শান্তিতে থাকতে দেব না তোদেরকে, এবার বুঝবি আরো কি অপেক্ষা করছে তোদের জীবনে। পরদিন খালু মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসেন। উনি এসে বাড়ি বন্ধ করে দিয়ে যান, এবং সবাইকে মানে খালাকে, খালুকে, নানিকে এবং যে ছোট ছেলে ছিল তাকে একটি তাবিজ দিয়ে যান, এবং ঝাড়ফুঁক করে যান, দোয়া কালাম করে দিয়ে যান, এবং বলে যান কোনোভাবেই তাবিজ খোলা যাবে না। যাই হোক, সবকিছু ভালোভাবে যাচ্ছিল, কিন্তু 2 সপ্তাহের মাথায় ওনার ছেলে মানে খালার ছেলের গায়ে ছোট ছোট ফুসকুড়ির মতো বের হয়, এবং যেটা তার সমস্ত শরীরে ছড়িয়ে যায়। তখন ওনাদের এলাকার একজন নাম করা কবিরাজ ছিল, তার কাছে নিয়ে যান। সেই কবিরাজ তাকে দেখে ঝাড়ফুঁক করে দেন, একটা তেল পরা দিয়ে দেন, এবং তেল পরা দেওয়ার পরে
সেটি ভালো হয়ে যায় কয়েকদিনের মধ্যে। কিন্তু গলায় যে তাবিজটা আছে সেটি কিন্তু দেখে ওই কবিরাজ বলেছিলেন, খবরদার খবরদার, এই তাবিজটা যেন না হারায় এবং এক মুহূর্তের জন্য যেন এই তাবিজটা খোলা না হয়, কারণ এর উপর ভয়ানক একটি জীবের প্রভাব আছে। তো যাই হোক, এভাবে বেশ কয়েকদিন চলে যায়। তো দুপুরবেলা ওনার মা, মানে খালার মা, মানে ইয়াসিন ভাইয়ের নানি যখন ওই ছোট ছেলেকে গোসল করাতে নিয়ে যান, এবং গোসল করানোর সময় কি হয়, উনি মনের ভুলেই ওই মানে যেটা হয়েছিল, ওই গোসলের সময় গলার সাথে ওই তাবিজের সুতা একটু পেঁচিয়ে গিয়েছিল। তো উনি কি করেছিলেন, ওই পেঁচানো সুতা খুব মানে মানে 10 থেকে 15 সেকেন্ডের জন্য খুলে রেখেছিলেন গলা থেকে, তারপরে আবার ঠিক মানে ওই প্যাচ ছুটিয়ে আবার পরিয়ে দিয়েছিলেন। উনি চিন্তা করেছেন যে কয়েক মুহূর্তের জন্য আর কি হবে, গলা তো পরিয়েই দিলাম। কিন্তু ওই রাতে সেম ঘটনা ঘটে। তো ঘটনা যে ঘটেছে এর পিছনে আরো একটা ভয়ানক ঘটনা রয়েছে। সেটা হলো, ওই রাতে আবার দরজায় ঠক 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 শব্দ। প্রথমে বলে কে, কোনো সারা শব্দ নাই। আবার খটখট শব্দ, তারপর বলে কে, সারা শব্দ নাই। থার্ড টাইম যখন খটখট শব্দ করেছে, এটা কিন্তু মানে সবাই শুনছে, তখন সেই মহিলার অট্ট হাসি বাইরে থেকে ভেসে আসে যে আমি এসেছি তোর সন্তানকে নিতে, দিয়ে দে আমাকে। এদিকে বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তারপরে দেখা যায় ঘরের চালের উপরে মানুষের পায়ের হাঁটার শব্দ, তারপর ঢিল পড়ার শব্দ, কিন্তু আশেপাশের লোকজন কিন্তু এগুলো কিচ্ছু শুনছে না। আর ওই রাতেই ওনার ছোট সন্তান, তারও ওই নাক মুখ দিয়ে রক্ত বের হয় এবং সেও মারা যান। মানে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আর সারা রাত এই ধরনের শব্দ ছিল, ভয়ে কেউ ঘর থেকে বেরিয়ে হতে পারছিল না। এবং সে এও বলে যে আরো প্রতিশোধ নেব, প্রতিশোধ আরো বাকি, শুধু সন্তানদের উপর দিয়ে না, তোদের উপর দিয়েও নেব। আর ওই রাতেই খালার ছোট ছেলেরও একই রকম ভাবে, মানে বড়জনের মতো করুণ মৃত্যু ঘটে। এই ঘটনা ঘটার পর তখন খালুর বোধোদয় হয় যে আসলে উনি গাছটি কেটে কি ভুলটাই না করেছেন। যাই হোক, এখন বিপদ তো শেষ হয়নি, ওই ভয়ানক জিনটি তো আবার আসবে, আবার এসে পরিবারের ক্ষতি করবে। এখন কি করা যায়? হয়তোবা পরবর্তীতে আবার যদি সন্তান হয়, সেই সন্তানকেও তারা মানে এই জিন হত্যা করবে। তখন ভালো একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর ওই জিনটিকে হাজির করেন। তো ওই হুজুর জিনটিকে যখন হাজির করেন, ওই জিনটি বলে যে এই গাছটিতে দীর্ঘদিন ধরে ওই জিনের পরিবারের বসবাস, তাকে এই গাছটি কাটতে নিষেধ করা হয়েছিল, কিন্তু সেই গাছটি কেটে ফেলে। সে চাইলে কিছুটা সরিয়ে গোয়ালঘরটি করতে পারত। ওই গাছে যে জিনগুলো ছিল তারা তো ওই পরিবারের কোনো ক্ষতি করেনি, কিন্তু তারপরও বারবার বলার পরেও কেন গাছটি কেটে ফেলল, এটি ছিল জিনদের ক্ষোভ। গাছটি কেটে যে সমস্যাটি সৃষ্টি হয়েছিল সেটি হলো, গাছটি যখন কেটে ফেলে তখন ওই যে মহিলা জিন, ওই মহিলা জিনের একটা ছোট্ট মেয়ে ছিল, ওই মেয়েটি নাকি গাছ থেকে পড়ে মারা যায়। কারণ সে তো আসলে ওই জিনদের যে ক্ষমতা সেটা তো সে তখনও পায়নি, একদম শিশু। আর এই কারণে নিজের সন্তান হারানোর প্রতিশোধ হিসেবে ওই জিনটি খালুর 2 সন্তানকে হত্যা করে এবং পর্যায়ক্রমে ওই পরিবারের আরো ক্ষতি করবে, কারণ এটি তার সন্তান হত্যার প্রতিশোধ। এখন ওই জিনকে বোঝানো হয় যে তোমার সন্তানকে তো তারা দেখেনি, ইচ্ছা করে তো আর মারেনি। বলে না, গাছটা তো কাটতে নিষেধ করেছিলাম, গাছটা কেন কাটলো, আমরা তো আগে গিয়ে কোনো ক্ষতি করিনি। তো এটি ছিল জিনের কথা। তো জিনকে বারবার বোঝানোর চেষ্টা করা হয় যে তুমি চলে যাও, তুমি আর ক্ষতি করো না, কিন্তু সে কিছুতেই যাবে না এবং তার একটাই কথা, সে তার সন্তান হত্যার বদলার না নিয়ে যাবে না। এই 2 সন্তানকে মেরেও বদলা নেওয়া শেষ হয়নি, পুরো পরিবারকে ধ্বংস করে তারপর তার বদলা শেষ হবে। জিনকে যখন কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না এবং এদিকে এই পরিবারকেও তো বাঁচাতে হবে, এই কারণে ওই কবিরাজ বা হুজুর তিনি ওই জিনকে দোয়া দরুদের মাধ্যমে হত্যা করে ফেলেন এবং হত্যা করার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপরে খালুর আরো কয়েকজন সন্তান হয়, তারা এখনো বেশ ভালো আছেন, কোনো সমস্যা নেই। এরপর থেকে তাদের সাথে আর কোনো সমস্যা ঘটেও নি। তো
এটি ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু বারবার একটি বিষয় বলে আসছি বিভিন্ন ঘটনার মাধ্যমে, বা আপনারা দীর্ঘদিন ধরে যেহেতু এই ধরনের ঘটনা শুনছেন, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্বপ্নে এই ধরনের যদি কোনো ইনস্ট্রাকশন আসে, অবশ্যই অবশ্যই সেই জিনিসটা মানতেই হবে, না মানলে ক্ষতি হবে। তার প্রমাণ তো আমরা এই ঘটনার মাধ্যম দিয়েই পেলাম। আর এই গাছ যেহেতু মানে এখানে অনেক পুরাতন একটা গাছ, এবং সেই গাছে দীর্ঘদিন ধরে জিনের পরিবারের বসবাস ছিল, আর জিনটা আগে থেকে তো কোনো ক্ষতি করেনি। এই কারণে যদি এই ধরনের কোনো দেখা যায়, এই ধরনের কোনো বিষয় আমরা স্বপ্নে দেখি, তো আমাদের কিন্তু মানে নিশ্চিতভাবে সেই স্বপ্নের ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে, এবং তাদেরকে, বিশেষ করে জিনের পরিবারকে গৃহহীন করা যাবে না। তাহলে কিন্তু ওরা প্রতিশোধ নেবেই, টুডে অর টুমরো, 1 বছর 2 বছর 5 বছর পরে হলেও একটা প্রতিশোধ তারা নেবেই। এবং জিনদেরকে যদি হত্যাও করা হয়, ওই জিনের আত্মীয় স্বজনরা কিন্তু এসে পরবর্তীতে ক্ষতি করে। কারণ আমাদের যদি কেউ মানে আমাদেরকে যদি কেউ ক্ষতি করে, আমরা যদি প্রতিশোধ দিতে না পারি, তখন দেখা যায় যে আমাদের মধ্যে যারা প্রভাবশালী আত্মীয় স্বজনরা আছে, তারা কোনো না কোনো ভাবে সেটা প্রতিশোধ দিতে পারে। এরকম কিন্তু জিনরাও নেয়। এই জন্য হত্যা করাটাই সমাধান নয়, আরো অনেক পদ্ধতিতে সমাধান করা যায়, কিন্তু হয়তো বা ওই জিনের বেলায় সেটি সম্ভব হয়নি, যার কারণে ওই জিনটিকে হত্যা করতে হয়েছিল। যাই হোক, আশা করছি এই ঘটনার মাধ্যম দিয়ে আমরা ভয়ের বিষয়টি যেমন পেলাম, সেই সাথে শিক্ষণীয় বিষয়টিও পেলাম। তো চলে যাচ্ছি আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আমাদের এখন যে ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা থেকে। সঙ্গত কারণে তার গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন। আর যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সোহানুর রহমান সোহান। তিনি বর্তমানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছেন। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, যখন তিনি ক্লাস 9-এ পড়তেন। আর যে ঘটনাটি তিনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে। আপনারা অনেকে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে পছন্দ করেন, তবে এবারে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা একটু অন্যরকম। কারণ এই ঘটনাটি শোনার পর আপনারা বুঝতে পারবেন ঘটনাটি ওনার এবং ওনার পরিবারকে ঘিরে। উনি যখন ক্লাস 9-এ পড়তেন, তখন একটি মেয়ে ওনাকে পছন্দ করত। সেই মেয়ে ওনাকে অনেকবার প্রপোজ করলেও উনি তার প্রস্তাবে রাজি হননি। কারণ হচ্ছে ওনার বয়স অল্প, মাত্র ক্লাস 9-এ পড়েন। সেই মেয়েটিও টিনেজ। এই বয়সে মানুষের আবেগটা একটু বেশি থাকে। তো এই সমস্ত কারণে বহু চিন্তা ভাবনা করে উনি এই বিষয়গুলোতে রাজি হননি। তো এভাবে চলে যেতে থাকে বেশ কিছুদিন। এক রাতে তিনি স্বপ্ন দেখেন যে উনি বাতাসে উড়ছেন, আর ওনার বাম হাতটি একটি কালো অবয়ব, লম্বা একটি কালো অবয়ব বাম হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর ক্লাসের ওই যে সেই মেয়েটি, যে মেয়েটি তাকে বারবার প্রপোজ করেছিল, সেই মেয়েটি তার ডান হাত ধরে আছে। তার ঘুম ভেঙে যায়। বিষয়টি একটি দুঃস্বপ্নই সে মনে করে। তার পরের দিন উনি স্কুলে যান, এবং যাওয়ার পরে ওই মেয়েটি তাকে ডেকে বলে সে নাকি গতকাল রাতে একটি স্বপ্ন দেখেছে, এবং স্বপ্নে সে নাকি এই সোহান ভাইয়ার সাথে বেড়াতে গিয়েছিল, মানে স্বপ্নের মধ্যে। তার এই কথা শুনে সোহান ভাই বেশ অবাক হয়, কিন্তু সে কিছু বলে না। এবং এরপর থেকে সোহান ভাই কেন জানি ওই মেয়েটার প্রতি দুর্বল হতে থাকে, তাকে ভালো লাগতে থাকে, এবং দেখা যাচ্ছে যে তার প্রতি উনি আসলেই বেশ দুর্বল হয়ে পড়েন। মানে তার সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এভাবে কয়েকদিন চলতে থাকে। একদিন উনি আর ওনার বন্ধু, নাম হচ্ছে মারুফ, স্কুল ছুটির পর ওনাদের এলাকায় একটি ঈদগাহ মাঠ রয়েছে, এই মাঠের উপর দিয়ে পার হচ্ছিলেন, মানে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তখন একটা গরম বাতাসের ঝাপটা এসে তার গায়ে লাগে, এবং যখন গায়ে লেগেছে তখন তিনি দেখতে পান ওই যে রাত্রে যেই অবয়বটি স্বপ্নে দেখেছিলেন, যে তাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বাম হাত ধরে, সে দেখতে পান যে সেই অবয়বটি ওনাকে বাতাসে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এরপর ওনার কিছু মনে নেই।
তারপর যখন ওনার জ্ঞান ফেরে তিনি দেখেন যে তিনি তার বাড়িতে, পাশে তার মা এবং ওনার বন্ধু মারুফ দাঁড়িয়ে আছে। তখন উনি জ্ঞান ফেরার পর মারুফকে জিজ্ঞেস করেন যে কি হয়েছিল। তখন মারুফ বলল ওই ঈদগাহ মাঠ পার হওয়ার সময় নাকি হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যান। তারপর তিনি দ্রুত তার পরিবারের কাছে খবর দেন এবং তখন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এইটুকুই হয়েছে, কিন্তু ওই যে কেউ যে তাকে ধরে তুলে নিয়ে যাচ্ছিল এমন কিছু কিন্তু মারুফ দেখেনি। সে জাস্ট দেখেছে যে সোহান ভাইয়া অজ্ঞান হয়ে গিয়েছে, এতটুকুই। এরপর এই সোহান ভাইয়ের মা সোহান ভাইয়াকে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যান। আর এই ভালো কবিরাজ হচ্ছে এই মারুফেরই দাদা, তিনি কবিরাজ ছিলেন। তো মারুফের দাদা ভালো করে তাকে দেখেন এবং দেখার পরে বলেন যে তার উপরে কালো জাদু করা হয়েছে। তখন তারা জিজ্ঞেস করে কে করতে পারে। তখন মারুফের দাদা বলেন একটি অল্প বয়স্কা মেয়ে এই কালো জাদুটি করেছে এবং এটি তাকে পাওয়ার আশায় এই কালো জাদুটি করেছে। এরপর তিনি তার মাকে বলেন, মানে এই সোহান ভাইয়ের মাকে বলেন, মানে কবিরাজ বলেন যে শনিবার যেন তারা আবার আসে এবং শনিবারে 1 গ্লাস ছাগলের দুধ যেন সাথে করে নিয়ে আসে। তারপরেরটা পরে বাকি ব্যবস্থা তিনি করবেন। তো শনিবার দেখতে দেখতে চলে আসে। শনিবারের দিন যখন দিবাগত হয়ে গিয়েছে আর কি, সন্ধ্যার পর তারা ওই কবিরাজের বাড়িতে যান। যাওয়ার পর ওই 1 গ্লাস ছাগলের দুধের অর্ধেকটা, ওই গ্লাসের অর্ধেক দুধ তিনি সোহান ভাইয়াকে খেতে দেন। খাওয়ার পর বাকি যেই গ্লাসের যে অর্ধেক দুধ ছিল সেটি তিনি নির্দিষ্ট কিছু দোয়া, তার যেই রিচুয়ালটা আছে সেটা করে সেটি পুকুরে ঢেলে দেন। এরপর আর কোনো সমস্যা হয় না, মানে বেশ স্বাভাবিকভাবে চলছিল। আর এদিকে কি হয়েছে, ওই মেয়ের প্রতি তার ওই দুর্বলতাও কেটে গিয়েছে, মানে আবার আগের মতো হয়ে গিয়েছে। কিন্তু ওই মেয়েটি কিন্তু মানে তাকে নজরে রেখেছে, কারণ কি ব্যাপার হঠাৎ করে সে আবার চেঞ্জ হয়ে গেল কেন, মেয়েটি বুঝতে পারছে না। কিন্তু সোহান ভাই যেহেতু বুঝতে পেরেছিল যে তাকে কেউ একজন জাদুটোনা করেছিল, সেটা এই মেয়েটাই করেছে। এই কারণে তিনি যখন সুস্থ হয়ে গিয়েছেন তখন উনি ওই মেয়েটা থেকে আবারও দূরত্ব বজায় রেখে চলছিলেন আর কি। মনে হতে পারে ঘটনাটি এখানেই শেষ, না, এখানে শেষ নয়। কারণ হচ্ছে একটি ভয়ানক করুণ পরিণতি অপেক্ষা করছে। এই ঘটনার কয়েকদিন পর, মানে কবিরাজ থেকে আসার কয়েকদিন পর এক রাতে সোহান ভাইয়া স্বপ্নে ওই অবয়বটিকে দেখেন। ওটি একটি মেয়ে বা নারী অবয়ব ছিল। ওই নারী অবয়ব তাকে বলছে যে তোকে আমার পছন্দ হয়েছে, তোকে আমি নিয়ে যাব, দেখি কে ঠেকায়। এ কথা বলার পর ওর ঘুম ভেঙে যায় এবং দেখেন যে সকাল হয়ে গেছে। এরপর তিনি যখন স্কুলে যান, স্কুলে যাওয়ার পরে দেখেন যে স্কুলের যারা স্টুডেন্টরা আছে তারা মানে কোনো একটা বাড়ির দিকে যাচ্ছে। জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকে সবাই মানে ক্লাসরুম ছেড়ে কোন দিকে যাচ্ছে। তখন ওই যে মেয়েটার কথা বলে, ওই মেয়েটার যে নাম ছিল, সঙ্গত কারণে নামটি বলা যাচ্ছে না, বলে ও নাকি মারা গেছে, এই জন্য সবাই ওর বাড়িতে যাচ্ছে। শুনে তো ও আকাশ থেকে পড়ে, কি ব্যাপার, ও মারা গেল কেন, কি হয়েছে। সোহান ভাইয়া ভেবেছিল যে হয়তো সে মনোকষ্টে সুইসাইড করেছে কিনা, এরকম একটা সে চিন্তা করেছিল। কিন্তু শোনা যায় না, সে সুইসাইড করেনি। গত রাত্রে হঠাৎ করে নাকি সে মারা গেছে, তার কোনো অসুস্থতা ছিল না, হঠাৎ করে মারা গেল কেন। তো উনিও খুব অবাক হন এবং ভয়ও পান। তো উনি অন্যান্য শিক্ষার্থীদের সাথে ওই মেয়েটির বাড়িতে যান। ওই মেয়েটির বাড়িতে গিয়ে দেখেন যে মেয়েটার আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করছে। যখনই ওই মেয়েটির লাশের কাছে সে গিয়েছে তখন এমন একটি দৃশ্য দেখতে পান যেটা ওখানে থাকা কেউ দেখতে পাচ্ছিল না। তিনি দেখতে পান যে ওই মেয়েটির লাশের পাশে ওই কালো অবয়বটি দাঁড়িয়ে আছে এবং সোহান ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে এবং সে বলে ওঠে যে আমার সামনে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকেই আমি এভাবে শেষ করে ফেলবো। এই দৃশ্য দেখে কিন্তু সোহান ভাই ওইখানে আবার সেন্সলেস হয়ে যান। তখন তাকে আবার ধরাধরি করে তার বাড়িতে নিয়ে আসা হয়। তো এই ঘটনা ঘটার মাধ্যম দিয়ে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওই যে ভয়ানক ওই জিনটি
ওই জিনটি ওই মেয়েটিকে হত্যা করেছে, কিন্তু এটা কেউ বুঝতে পারেনি, শুরুর দিকে কেউ বুঝতে পারেনি, পরবর্তীতে জানাজানি হয়েছে। তো যাই হোক, তো এই বিষয়টি যখন সোহান ভাই তার মা বাবাকে খুলে বলেন যে সে ওই মেয়েটির লাশ দেখতে গিয়ে এই দৃশ্য দেখেছে, তখন আবার তাকে একটি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো এই কবিরাজ মূলত ওই মারুফ ভাইয়ের দাদা। তো মারুফ ভাইয়ের দাদা সব ঘটনা শুনে বলেন যে এই বিষয়টি এখন এতটা স্বাভাবিক না, যে স্বাভাবিকতার মাধ্যম যদি ঘটনাটা স্বাভাবিক হতো, মানে স্বাভাবিক একটা রেঞ্জের মধ্যে থাকতো, তাহলে এই সমস্যার সমাধান তিনি করতে পারতেন। তিনি ভালো কোনো কবিরাজ দেখা বা হুজুর দেখানোর পরামর্শ দেন, কিন্তু তিনি কিছু ট্রিটমেন্ট করে দেন। যেমন তিনি একটি ফুল নিয়ে আসেন, ফুল দিয়ে কিছু ট্রিটমেন্ট করেন এবং একটি বড়ই গাছের ডাল দিয়ে ওনাকে 3-3 বার আঘাত করেন। এই আঘাত করার সাথে সাথে উনি কাঁপতে শুরু করেন। তখন ওনার কোনো সেন্স নেই, কিন্তু ওনার আশেপাশে যারা ছিল তারা কিছু কথা শুনছিল। তারা শুনতে পান যে সোহান ভাইয়ের কণ্ঠ নারী কণ্ঠের মতো হয়ে গেছে এবং সে বলছে যে একে আমি ছাড়বো না, একে আমি নিয়ে যাব। তো জিজ্ঞেস করা হয় যে কেন, তুমি একে নিবা কেন? বলে একে আমার ভালো লেগে গেছে, এজন্য আমি নিয়ে যাব, আর এই কাজে যেই বাধা হয়ে দাঁড়াবে তারই আমি ক্ষতি করব। ওই মেয়েটি আমার সামনে বাধা ছিল, ওকে আমি শেষ করে দিয়েছি, আর যেই এই কাজে সহযোগিতা করবে তাকে কিন্তু খুব কঠিন মাসুল দিতে হবে। তো কবিরাজ কিন্তু ভয় পান, কারণ উনি এতটা বড় কবিরাজ ছিলেন না যে এত শক্তিশালী জিনকে উনি মোকাবেলা করবেন। তারপর উনি কিছু দোয়া কালাম পড়ে দেন, ঝাড়ফুঁক করে দেন এবং যত দ্রুত সম্ভব ভালো কোনো কবিরাজ দেখাতে বলেন। এদিকে কি হয় যে ওনার কাকি, তিনি গর্ভবতী ছিলেন, হঠাৎ করে তার প্রসব বেদনা ওঠে, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু একদম সুস্থ বাচ্চা, তাকে কয়েকদিন আগেও আল্ট্রাসাউন্ড করা হয়েছিল, সেখানে দিব্যি ভালো বাচ্চা ছিল, কিন্তু জন্ম নেওয়ার পর দেখা গেল বাচ্চাটি মৃত, মানে তার গর্ভ থেকে মৃত অবস্থায় বাচ্চাটি প্রসব হয়েছে। তো এই ঘটনার পর সবাই খুব মানে কান্নাকাটি শুরু করে দেন এবং বুঝতে পারেন না আসলে এই সমস্যাটা কেন হলো, হঠাৎ করে এইভাবে বাচ্চাটা পেটের মধ্যে মারা গেল। এরপর যখন আর একটা বড় কবিরাজের কাছে সোহান ভাইয়াকে নিয়ে যাওয়া হয়, তখন ওই কবিরাজ বলেন যে ওই জিনটি এখন তার পরিবারের উপরও নজর দিয়েছে এবং ক্ষতি করা শুরু করেছে। মূলত পেটের মধ্যে ওই বাচ্চাটিকে ওই জিনটি মেরে ফেলেছে আর এখন সবাইকে ক্ষতি করবে। মূলত যখন ওই মেয়েটি কালো জাদু করেছিল সোহান ভাইয়ের উপরে তাকে পাওয়ার জন্য, তখন এই কালো জাদুর মাধ্যমে সোহান ভাইয়ের উপর একটা জিন চালান করে দেওয়া হয়েছিল, এটা নারী জিন। আর এই নারী জিনটি সোহান ভাইয়াকে পছন্দ করে ফেলে এবং যখন এই কালো জাদুর প্রভাবটা কেটে যায়, তখন ওই নারী জিনটি কি করে, ওই মেয়েটাকে হত্যা করে এবং সোহান ভাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর ওর পরিবারের সবাইকে ক্ষতি করার চেষ্টা করছে। তখন ওই হুজুর অনেক কষ্টে তার রিচুয়ালের মাধ্যম দিয়ে ওই জিনটিকে বন্দি করে ফেলেন এবং এখনো ওই জিনটি বন্দি আছে। আর ওনাকে পানি পড়া দেন এবং 1 মাস ওই পানি পড়া ওনাকে খেতে বলেন। তো ক্লাস 9 থেকে এখন পর্যন্ত উনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছেন, এখন পর্যন্ত নতুন করে কোনো সমস্যা হয়নি, বিষয়টি একদম স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি থেকে কিন্তু আমরা একটা বিষয় শিখতে পেলাম, জানতে পারলাম, সেটি হচ্ছে কালো জাদু আমরা যখন কারো উপর প্রয়োগ করা দেখি যে যার উপর প্রয়োগ করা হয়েছে তার ক্ষতি হয়েছে, কিন্তু এই ঘটনা থেকে আমরা দেখতে পেলাম যে যিনি প্রয়োগ করেছেন তাকেই জীবন দিতে হয়েছে। কোনো কারণে ওই চালান করা জিনটি তার উপর ক্ষিপ্ত হয়ে যায়, মানে ঘুরে তাকে প্রতিবন্ধকতা হিসাবে সে চিন্তা করেছে। প্রিয় লিসেনার্স, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রিয়জনকে কাছে পাওয়ার জন্য জাদুটোনার আশ্রয় নিয়ে থাকেন, আর অথবা জাদুটোনার আশ্রয় নেওয়ার কথা চিন্তা করছেন। হতে পারে স্বামী স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করার জন্য, বা কোনো একটা মেয়েকে পছন্দ হয়েছে বা কোনো ছেলেকে পছন্দ হয়েছে তাকে বশ করার জন্য। কিন্তু এই ঘটনা থেকে কিন্তু আমরা একটি বিষয় বুঝতে পারলাম, শিখতে পারলাম, সেটি হচ্ছে এই কাজ যদি কেউ করে থাকে প্রথমত তার ঈমান চলে যাবে, মানে কোনো সন্দেহ নাই যে তার ঈমান চলে যাবে, সে কুফরি একটা কাজ করেছে। এই কাজটি যদি কেউ করে এবং এর যার উপর করা হয়েছে তারও ক্ষতি হবে, এমনকি যিনি করেছেন কোনো না কোনোভাবে তারও ভয়ানক ক্ষতি হতে পারে। সুতরাং
সিদ্ধান্ত আপনার যে আপনি এই ধরনের কোনো কাজ করবেন কিনা। যে কোনো জিনিস যেটা আল্লাহ আমাদের ভাগ্যে যদি লিখে রাখেন সেটা অবশ্যই আসবে, আর যদি ভাগ্যে লেখা না থাকে তাহলে সেটিকে জাদুটোনার মাধ্যম দিয়ে নিজের করে নেয়ার কোনো সুযোগ নেই। এটি করলে ভয়ানক বিপদ ইহকাল এবং পরকালে। আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তো প্রিয় লিসেনার্স, ফ্রাইডে স্পেশাল এপিসোডে এই ছিল আমাদের ঘটনা। আমরা দুটি ঘটনা শেয়ার করেছি। আশা করছি